সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশ। টানা 4.5 মাস পর বৃহস্পতিবার থেকে খুলছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র। পর্যটকদের অবশ্যই মানতে হবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন ডক্টর জাহিদ। দেশের প্রথম তারবিহীন নগরী হতে যাচ্ছে সিলেট। আরও 11 সড়কের পাশের তার যাচ্ছে মাটির নিচে। নেওয়া হচ্ছে মেগা প্রকল্প। সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই। পবিত্র আশুরার ছুটি 19 আগস্টের পরিবর্তে 20 আগস্ট পুনর্নির্ধারণ। প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সারা দেশে করোনায় আরও 172 জনের প্রাণহানি। আক্রান্ত শনাক্ত 7,248। 15 আগস্টের সকল শহীদ স্মরণে সিলেট মহানগর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ প্রস্তুত, বললেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিল। দেখছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত এক সচিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সচিব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলাম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, দ্রুত সময়ে স্কুলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে, তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। সভায় সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আনতে হবে। কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সচিব সভায় স্বল্পোন্নত দেশের চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান, সবার জন্য টিকা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতে গবেষণা, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয় নিয়ে আলোচনা হয়। কৃষি যান্ত্রিককরণ নিয়েও সভায় আলোচনা হয়। টানা 4.5 মাস বন্ধ থাকার পর উন্মুক্ত হচ্ছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার থেকে জেলার সকল হোটেল, মোটেল, রিসোর্ট সহ সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের জন্য ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকরা তাদের প্রতিষ্ঠানগুলো নতুন করে সাজিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের 18 মার্চ সিলেটের সব পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেয় সিলেটের জেলা প্রশাসন। এর 6 মাস পর গত 9 সেপ্টেম্বর 25 শর্তে এসব পর্যটন কেন্দ্র ও রিসোর্ট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর আবার গত 1 এপ্রিল থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনার পরপরই সিলেটের সকল পর্যটন কেন্দ্র ও হোটেল, মোটেল, গেস্ট হাউস বন্ধ হয়ে যায়। এদিকে করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়া, লকডাউন খুলে দেওয়া এবং জনজীবনের আর্থিক ব্যবস্থার কথা বিবেচনায় 19 আগস্ট বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে সিলেটের সকল পর্যটন কেন্দ্র ও হোটেল, মোটেল, গেস্ট হাউস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পর্যটন কেন্দ্র খোলার সংবাদে জেলার সকল আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পর্যটকদের উপভোগের জন্য নতুনভাবে সাজানোর কাজ করছে পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। দীর্ঘ 4.5 মাস পর সিলেটের পর্যটন কেন্দ্রসহ হোটেল, মোটেল, গেস্ট হাউস খুলে দেওয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। এতদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সরকারি নির্দেশনায় শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে জেলার সকল পর্যটন কেন্দ্র ও হোটেল, মোটেল এবং গেস্ট হাউস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারবেন, তবে অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে জনসাধারণকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার বিকাল 4টার দিকে রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি এই টিকা নেন। সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালের ভেতরে যাননি, গাড়ির ভেতরে বসেই তিনি টিকা গ্রহণ করেন। তাকে মডার্নার টিকা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার টিকা গ্রহণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য খায়রুল কবির খান। গত 8ই জুলাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন। 19 জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বিষয়টি আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। এতে আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সেখানে বিএনপির অনেক নেতাকর্মীও ভিড় করেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া প্রায় 53 দিন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। তিনি গত 19 জুন গুলশানের বাসায় ফিরেন। তবে করোনা পরবর্তী শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, করোনা থেকে সুস্থ হওয়ার পর করোনা পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন, তবে তার আগে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিল সেগুলো এখনও আছে। তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে সুপারিশ করেছিলেন, আমরা মনে করি সেটি এখনও প্রয়োজন আছে। দেশের প্রথম তারবিহীন নগরী হতে যাচ্ছে সিলেট। ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গৃহীত পাইলট প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুরু হতে যাচ্ছে মেগা প্রকল্পের কাজ। এ লক্ষ্যে প্রথম ধাপে নগরীর প্রায় 15 কিলোমিটার দীর্ঘ 11টি প্রধান সড়কের উভয় পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে মেঘা প্রকল্পের আওতায় পুরো নগরীকে তারমুক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে পৃথক ডিও লেটার পাঠিয়েছেন। এই পত্রের আলোকে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট নগরীর প্রধান 11টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার প্রকল্পের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। সিলেটে দেশের প্রথম তারবিহীন নগরী হিসেবে গড়ার পাইলট প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। সিলেট আম্বরখানাস্থ ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে থেকে চৌহাট্টা হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এর অংশ হিসেবে 2020 সালের জানুয়ারিতে আম্বরখানা চৌহাট্টা প্রধান সড়ক থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার পর্যন্ত সড়কের উভয় পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়া হয়। এরপর মাটির উপর থেকে বিদ্যুতের তার ও খাম্বা অপসারণ করা হলে নান্দনিক রূপ পায় ওই সড়ক। তারবিহীন ওই সড়কের ছবি ও ভিডিও দেখে দেশ বিদেশে প্রশংসা কুড়ান সিলেট 1 আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর ধাপে ধাপে চৌহাট্টা থেকে জিন্দাবাজার, চৌহাট্টা থেকে আম্বরখানা, জিন্দাবাজার থেকে সিটি পয়েন্ট ও জিন্দাবাজার থেকে জেল রোড পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশ থেকে বিদ্যুতের তার ও খাম্বা অপসারণ করে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন করা হয়। এতে নগরীর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। তারবিহীন এই সড়কগুলো দেখে অনেকে সিলেটের নগরীকে লন্ডনের সাথেও তুলনা করেন। পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ায় পুরো সিলেট নগরীকে তারবিহীন করার উদ্যোগ নেন পররাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে তিনি গত সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে একটি ডিও লেটার প্রেরণ করেন। ওই পত্রে তিনি সিলেট নগরীর প্রধান আরও 11টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
এর আগে একই প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকেও ডিও লেটার পাঠিয়ে একই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। ডিও লেটারে ওই 11টি সড়কের পাশ দিয়ে বিদ্যুতের তার অপসারণের পাশাপাশি পরবর্তীতে পুরো নগরীকে তার মুক্ত করার উদ্যোগ নিতে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানান। তার ওই পত্র প্রাপ্তির পর মঙ্গলবার বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রকল্পগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক পল্লবী জামান। 2019 সালের জুলাইয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক 2053 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে একনেক। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরের কিছু এলাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তরের কাজ শুরু হয়। সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা অর্ধ লাখে ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই। আগের তুলনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও এখনও মৃত্যুর হার উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের অনীহা এবং চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে মৃত্যুর হার কাঙ্ক্ষিতভাবে কমছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে আরও 12 জনের। এর মধ্যে 10 জন সিলেট জেলার এবং 1 জন করে আছেন সুনামগঞ্জ ও হবিগঞ্জের। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 931 জনে। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন 679 জন। বাকি 3 জেলার মধ্যে সুনামগঞ্জে 62 জন, হবিগঞ্জে 45 জন ও মৌলভীবাজারে 69 জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 76 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 414 জন। 2265 জনের নমুনা পরীক্ষায় এই আক্রান্ত শনাক্ত হন। শনাক্তদের মধ্যে সিলেটের 81 জন, সুনামগঞ্জের 79 জন, হবিগঞ্জের 108 জন ও মৌলভীবাজারের 104 জন রয়েছেন। এছাড়া ওসমানী হাসপাতালে ভর্তি 42 জনের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 50,042 জনে, যার মধ্যে সর্বোচ্চ 26,844 জন সিলেটের, সুনামগঞ্জের 5,754 জন, হবিগঞ্জের 6,044 জন, মৌলভীবাজারের 7,190 জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী 4,210 জন। অপরদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন 650 জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 53 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি করোনার টিকা নিতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান। পবিত্র আশুরার ছুটি 19 আগস্টের পরিবর্তে 20 আগস্ট পুনর্নির্ধারণ করেছে সরকার। বুধবার ছুটি পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ক্ষমতা বলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ 19 আগস্টের পরিবর্তে 20 আগস্ট পুনর্নির্ধারণ করা হলো। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকুরি সরকারের অত্যাবশ্যক চাকুরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 2021 সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী 10 আগস্ট শাবান মাস শুরু ধরে 19 আগস্ট আশুরার সরকারি ছুটি নির্ধারিত ছিল, কিন্তু এবার জিলহজ মাস 30 দিনে শেষ হয় এবং মহরম মাস শুরু হয় গত 11 আগস্ট। সেই হিসাবে এবার আশুরা 20 আগস্ট। এজন্য আশুরার ছুটি পুনর্নির্ধারণ করে 20 আগস্ট করা হয়েছে। আশুরার দিন দেশে নির্বাহী আদেশ সরকারি ছুটি থাকে। গত 9 আগস্ট সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের আকাশে কোথাও মুহররম মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে 20 আগস্ট আশুরা পালিত হয়।
সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৭১৯ জনে। এছাড়া একদিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭,২৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪,৪০,৬৪৪ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২,১১২ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩,২৭,০২৮ জন। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২,১১১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১,০১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭.৬৭%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫,২১,৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৯১%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৭ জন, এছাড়া চট্টগ্রামে ৪৭, রাজশাহীতে ৮, খুলনায় ১৬, বরিশালে ৫, সিলেটে ১৫, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং ৭৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬,২৪৩ জন এবং নারী ৮,৪৭৬ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে ২৪ ঘন্টায় ১০৫ জন ষাটার্ধ ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। এ সময় তিনি বলেন, করোনার দুঃসময়ে যুবলীগ যখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, জামায়াত বিএনপি তখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, যারা দেশ ও জনগণের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় না, তাদের কাছে দেশপ্রেম আশা করা যায় না। জামাত বিএনপির লক্ষ্যই হচ্ছে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তারা কখনোই বাংলাদেশের উন্নয়ন চায় না। জামাত বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারির উচ্চারণ করে নিখিল আরও বলেন, তাদের সকল ষড়যন্ত্র ও মিথ্যাচার মোকাবেলায় সারা দেশে যুবলীগের নেতাকর্মী প্রস্তুত রয়েছে। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জাগিদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মামুনুর রশিদ ও মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন ও সিলেটের ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।